আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। যা হোক, আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ফৌজদারি দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নম্বর আইন। তো আমরা গতকাল যে বিষয়গুলো পড়ছি সেই বিষয়গুলো ছিল আপনার 1 থেকে 15 নম্বর পর্যন্ত ধারা। এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি যে বেসিক কিছু কথা ছিল। বেসিক কথার মধ্যে ছিল আপনার কিছু ডেফিনিশন, আর কিছু ছিল কোড রিলেটেড। এই বিষয়গুলোই ছিল। আমরা যে বিষয়টা আজকে পড়ব সেইটা হচ্ছে ধারা নাম্বার 16 থেকে শুরু করব, বাকি যতদূর পারি আমরা পড়ব। 16 নম্বর ধারাটা দেখেন, 16 থেকে 20 পর্যন্ত যে ধারা কটা আছে, এই ধারা কটা আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা আছে। যে সিভিল মামলা আপনারা কোন প্লেজে দায়ের করবেন, অর্থাৎ কোন স্থানে দায়ের করবেন। বাংলাদেশে তো অনেক কোড আছে, আমরা কোন কোর্টে মামলা করব সেই বিষয়ে আলোচনা করা আছে। আর আমরা গতকাল যেটা দেখছিলাম 15 নম্বর ধারা, এই 15 নম্বর ধারাতে যে বিষয়টা আলোচনা ছিল যে সর্বনিম্ন কোন কোর্টে মামলা করব, এই বিষয়টা ছিল। ওয়ালাইকুম আসসালাম নান্না ভাই, লিমা আপু। তো আমরা যে বিষয়টা দেখতেছি যে দুইটা বিষয় আসতেছে। জি নান্না ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা বিষয়, একটা আছে সর্বনিম্ন কোর্টে করতে হবে। এই সর্বনিম্ন কোর্টটা আমরা কিভাবে নির্ধারণ করব? এই সর্বনিম্ন কোর্টটা হচ্ছে আর্থিক এখতিয়ারের মাধ্যমে নির্ণয় হবে। আর আরেকটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, সেটা কোন প্লেজে বা কোন আদালতে মামলা করবো, এই বিষয়টা। দুইটা কিন্তু ভিন্ন বিষয়। দেখেন 16 নম্বর যে বিষয়টা আছে, ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। 16 নম্বর ধারার যে বিষয়টা, 16 নম্বর ধারার যে বিষয়টা সেটা একটু লক্ষ্য করেন। এখানে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানকার আদালতে মামলা করতে হবে। তাহলে বিষয়বস্তু যেখানে অবস্থিত, মামলা মোকদ্দমা সেখানে দায়ের করতে হবে। এটা 16 নম্বর ধারা। 16 নম্বর ধারাটা হচ্ছে স্থাবর সম্পত্তি রিলেটেড। এরপরে আপনারা দেখেন 17 নম্বর ধারাতে, 17 নম্বর ধারাতে বিষয়টা বলা আছে সর্বনিম্ন আর্থিক এখতিয়ার সম্পূর্ণ আদালত, সেটা হচ্ছে 15 নম্বর ধারার বিষয়। শাবনামাপা, সেটা হচ্ছে 15 নম্বর ধারার বিষয়। আমরা এখন যে বিষয়টা দেখতেছি সেটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার বা কোন কোর্টে মামলা দায়ের করব সেই বিষয়ে আলোচনা করতেছি আমরা। তো এখানে জিনিসটা দেখেন, তাহলে আমরা 16 নম্বর বিষয়টা মনে রাখবো, যেখানে বিষয়বস্তু মামলা সেখানে করতে হবে। 17 নম্বর বিষয়টা হচ্ছে বিষয়বস্তু যদি দুই জায়গার মধ্যে থাকে, দুইটা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে গেছে, দুইটা আদালতের এখতিয়ারের মধ্যে বিষয়বস্তু যদি পড়ে যায়, তাহলে যে কোনো এক কোর্টে মামলা করা যাবে। 18 নম্বর যে বিষয়টা হচ্ছে অনিশ্চিত। 18 নম্বর বিষয়টা হচ্ছে, ধারাটা হচ্ছে অনিশ্চিত। অনিশ্চিত যখন আনসার্টেন কোনো বিষয় নিয়ে, প্লেজের আনসার্টেন বিষয় নিয়ে কোনো কিছু প্রবলেম অ্যারাইজ হবে, তখন যে কোনো কোর্টে মামলা দায়ের করা যাবে। এখানে আর অনেক কিছু বিধিবিধান আছে, তো আমাদের অত কিছু আপাতত জানার দরকার নেই। আপনারা মনে রাখবেন 16তে আছে স্থাবর সম্পত্তি যেখানে থাকবে মামলা সেখানে করবেন। স্থাবর সম্পত্তি দুইটি আদালতের মধ্যে থাকলে যে কোনো আদালত, এই দুইটির যে কোনো আদালতে মামলা করা যাবে। আর স্থাবর সম্পত্তি সম্পর্কে অনিশ্চিত বা আনসার্টেন যদি হয়, তাহলে যে কোনো কোর্টে মামলা করা যাবে। 17 আর 18-র মধ্যে
পার্থক্যটা দেখেন, 17তে বলা আছে 2টি কোর্টের কথা, 2টি আদালতের এখতিয়ারের মধ্যে, আর 18তে কিন্তু কোন আদালতের এখতিয়ার সেটা অনিশ্চিত। এরপরে আমরা 19 নম্বর ধারাটা দেখব। 19 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে মামলা করার বিষয়। অস্থাবর রিলেটেড যে ধারাটা, এখানে দেখেন ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি যদি ক্ষতি রিলেটেড হয়, ক্ষতিপূরণ রিলেটেড যদি হয়, যে ক্ষতিপূরণের মামলা করতে চান, তাহলে 19 ধারা অনুযায়ী করতে হবে। 19 ধারা অনুসারে করব। 19 ধারা অনুসারে আদালতের স্থানটা আমরা নির্ধারণ করতেছি, মামলা তো করব অন্য ধারা দিয়ে। ওয়ালের ছবিটা একটু পড়ে গেছে, ঈদের বাসায় গেছিলাম, আমার সাথে দেখতেছি পড়ে গেছে, ঠিক করতে হবে। ওয়ালের ছবিটা ঠিক করতে হবে। ইলিয়াস ভাই ধন্যবাদ মনে রাখার জন্য। তো যেটা বলতেছিলাম যে 19 নাম্বার ধারাটা হচ্ছে ক্ষতিপূরণ রিলেটেড যদি মামলা করতে চান, কোন প্লেসে মামলা করবেন সেই প্লেসটা, সেই আদালতটা আমরা আইডেন্টিফাই করতেছি, সেই আদালতটা আইডেন্টিফাই করতেছি। এখানে আমরা আদালতটা আইডেন্টিফাই করব অস্থাবর সম্পত্তি, মানে ক্ষতিপূরণ রিলেটেড। ফর এক্সাম্পল বলতে পারি, যদি মানহানি কারক হয় সেক্ষেত্রে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই মানহানির ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন ক্ষতিপূরণের জন্য, সিভিল মামলা। আবার মানহানির জন্য ক্রিমিনাল মামলাও করা যায়, পেনাল কোর্টে 499 থেকে 502 পর্যন্ত ধারাতে আলোচনা করা আছে। তো যাই হোক, আমরা যেটা পড়তেছিলাম অস্থাবর সম্পত্তি রিলেটেড, যে ক্ষতিপূরণ রিলেটেড যদি আমরা কোনো মামলা করতে চাই তাহলে কোন আদালতে মামলা করব সেটা বলা আছে। বিবাদী যেখানে বসবাস করে সেখানে মামলা করতে পারি, অথবা যেখানে কজ অফ অ্যাকশনটা হয়েছে সেখানেও মামলা করতে পারি, অথবা বিবাদী যেখানে বিজনেস করে সেখানেও মামলা করতে পারবো। অর্থাৎ 2 প্লেসে মামলা করা যাবে, এর একটা বিষয়। 20 নম্বর বিষয়টা 19 নম্বরটার মতোই, এখানে বলা আছে আমরা 16, 17, 18, 19, হ্যাঁ 19 নম্বরটা ক্ষতির কারণে, অর্থাৎ ক্ষতিপূরণ চাচ্ছি, আমি ক্ষতিপূরণ চাচ্ছি ক্ষতির কারণে। 16, 17, 18, 19 এই 4টা ধারার স্পেসিফিক ভাবে বলা আছে কি কারণে মামলা করতেছি, কোথায় করব, মানে প্লেসটা স্পেসিফিক বলা আছে। কারণ এই 4টা ধারা ছাড়াও যদি আমাদের অন্য কোনো ভাবে কোনো প্লেসের প্রয়োজন হয় তখন আমরা চলে যাব 20 নাম্বার ধারায়। তখন আমরা 20 নাম্বার ধারাতে দেখব যে মামলা কিভাবে করা যায়। ওই 4টার মধ্যে যদি না পড়ে তখন আমরা যে কোনো 2 জায়গায় মামলা করতে পারি, যেখানে বিবাদী বসবাস করে আর যেখানে বিষয়বস্তু আছে বা যেখানে কজ অফ অ্যাকশনটা হয়েছে সেখানেও মামলা করতে পারবো। তবে এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, 16, 17, 18, 19 এই 4টা ধারা ইম্পর্টেন্ট। এই 4টা ধারা আমরা ভালো করে পড়বো। আর এটা হচ্ছে অবজেকশনের ধারা আছে, অবজেকশন টু জুরিসডিকশন, যে এখতিয়ার সম্পর্কে আপত্তি যদি হয়, এই সংক্রান্ত ধারা হচ্ছে 21 নম্বর ধারা। হ্যাঁ নান্না ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনারা ভালো লাগলে শেয়ার করবেন, আরেকজন দেখবে, এটাই স্বাভাবিক। আর নলেজকে যত বিস্ফোরণ ঘটাবেন তত আপনার নলেজ বৃদ্ধি পাবে। নলেজ যত বিস্ফোরণ হয় ততই আপনার নলেজ বৃদ্ধি পাবে। আর নলেজকে যতই আপনি আটকিয়ে রাখতে চাইবেন নিজের কাছে, নলেজ আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো আপনারা সবার সাথে শেয়ার করবেন, নিজে যা জানেন, যে আইন জানেন অপরের কাছে জানাবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আইন নিয়ে পড়াশোনা করে, যারা অ্যাডভোকেট হতে চায়, সবাইকে। নলেজকে
ছড়িয়ে দিতে হবে, তাহলে নলেজ বাড়বে। এটা মনে রাখবেন, জ্ঞান বিতরণ করতে হবে। জ্ঞান বিতরণ করলে একটা লাভ হয় কি, নিজের মাঝে যে কোনো কমতি থাকে সেই কমতিটা পূরণ হয়ে যায়। তো ওকে, ঠিক আছে, আমরা যাই যেখানে ছিলাম। ওকে, তো যেটা বলতেছিলাম, যে কথাটা বলতেছিলাম যে এখতিয়ার সম্পর্কে যদি কোনো আপত্তি হয়, ধারা হচ্ছে 21, এই হেডলাইনটা মনে রাখতে হবে, শিরোনামটা। আর কখন আপনি আপত্তিটা করবেন এই বিষয়ে কিছু আছে, সেটা হচ্ছে আপনারা দেখেন, আপনাদের বই তো সাথে থাকবে, আমি বলছি বারবার। আপত্তি করার সময় হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণ সময় বা তার পূর্বেই আপত্তি করতে হবে। এখতিয়ার সম্পর্কে যদি কোনো আপনি আপত্তি করতে চান, এখতিয়ার সম্পর্কে যদি কোনো আপত্তি করতে চান, সেক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বেই আপত্তি করতে হবে। পরবর্তীতে আপত্তি করে কোনো কিছু হবে না। তাহলে আপত্তি সংক্রান্ত, কি সংক্রান্ত আপত্তি, কিসের আপত্তি? এখতিয়ারের আপত্তি। এই সংক্রান্ত ধারাটা হচ্ছে 21 নম্বর ধারা। এরপরে যাই আমরা 22, 23, 24, 24-এর এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলো হচ্ছে মামলা ট্রান্সফার সংক্রান্ত। মামলা ট্রান্সফার সংক্রান্ত। আপনারা দেখেন 22 নাম্বার যে ধারাটা আছে, আচ্ছা সুমন ভাই ধন্যবাদ। যদি কারো উপকার হয় তাহলে তো অবশ্যই এর বেনিফিট আমরা সবাই পাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা দেখেন যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে 22, 23, 24, 24-এর এই ধারাগুলো হচ্ছে মামলা ট্রান্সফার সংক্রান্ত বিধিবিধান আলোচনা করা আছে, সিভিল মামলা। 22 নম্বর ধারাটার শিরোনামটা আগে মনে রাখবেন, যে 22 নম্বর ধারাটা বিবাদী মামলা ট্রান্সফার করতে পারে। 24 নম্বর ধারাতে আছে বাদী বিবাদী আদালত মামলা ট্রান্সফার করতে পারে। তিনটা বিষয়। এবং 24 নম্বর ধারাতে দুইটা বিষয় আছে, একটা ট্রান্সফার সংক্রান্ত বিষয় আছে, আর একটা প্রত্যাহার বা উইথড্র সম্পর্কে বিষয় আলোচনা করা আছে। আর 23 নম্বর যে ধারাটা, এই 23 নম্বর ধারাটা হচ্ছে 22 এবং 24-এর মেকানিজম। আমরা যে মামলা ট্রান্সফার করব, এর জন্য আবেদনটা কার কাছে করব, এই সংক্রান্ত বিধিবিধানটা 23 নম্বরে আছে। তাহলে আমরা দেখি 22 নম্বর ধারার কিছু কথা। 22 নম্বর ধারায় যে জিনিসটা বলা আছে, যে বাদী মামলা ট্রান্সফার করতে পারবে, মোকদ্দমা ট্রান্সফার করতে পারবে, কখন, কিভাবে, এই কথাগুলো আলোচনা করা আছে। তাহলে আপনারা দেখেন 22 নম্বর ধারা অনুসারে যদি বিবাদী মামলা ট্রান্সফার করে, বিবাদী মামলাটা ট্রান্সফার করবে কখন? সেটা হচ্ছে যে বিচার্য বিষয় নির্ধারণের সময়, বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বেই এটা আবেদন করতে হবে ট্রান্সফারের জন্য। বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বেই এটা আবেদন করতে হবে। এবং এই আবেদনটা কিভাবে করবেন সেটা বলা আছে 23 নম্বর ধারাতে। আবেদন করার পর অপর পক্ষকে নোটিশও দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে। তো এটুক জানলেই মোটামুটি চলবে। মনে রাখবেন, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, সব মামলা কি ট্রান্সফার করা যাবে? এখানে হচ্ছে মামলাটা যেহেতু আমরা জানি যে একাধিক আদালতে মামলা কিছু কিছু করা যাবে, মানে একের অধিক আদালতে মামলা করা যায়, যেমন 17 নম্বর ধারা অনুসারে, 19 নম্বর ধারা অনুসারে, 20 নম্বর ধারা অনুসারে, 18 নম্বর ধারা অনুসারে একের অধিক আদালতে করা যাইতো। অর্থাৎ 2-3টা আদালতে করা, 2-3টা আদালত একই সঙ্গে না, মানে 2-3 জায়গায় আমরা
যে কোনো এক জায়গায় করতে পারতাম, সেই ক্ষেত্রের কথা বলা আছে। তো অত কিছু মনে রাখবো না, আমরা মনে রাখবো 22 নম্বর ধারাটা হচ্ছে বিবাদী মামলা স্থানান্তরের জন্য আবেদন করবে। কখন করবে? বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে, এবং অপর পক্ষকে নোটিশ প্রদান করবে। 22 নম্বর ধারাটা যাই আমরা আগে, 22 নম্বর শেষ করলাম, 24 নম্বরে যাই। 24 নম্বর ধারাতে আমি দুইটাই কথা বলছি, একটা ট্রান্সফার, একটা উইথড্রয়াল, দুইটা জিনিস আছে। তারা কারা কারা পড়ে? আমি প্রথমেই বলছি যে কোনো পক্ষ। যে কোনো পক্ষ বলতে বাদী বিবাদী দুজনেই, এবং আদালত স্বপ্রবৃত্ত হয়ে এই ধরনের মামলাগুলো ট্রান্সফার করতে পারে। তো এক্ষেত্রে আদালত যদি স্বপ্রবৃত্তভাবে করে, সেক্ষেত্রে কোনো নোটিশ দিতে হবে না। এখন মেকানিজমটা দেখেন, 23 নম্বর ধারাতে আছে বিষয়টা। যদি আপিল আদালত একই হয়, যদি আপিল আদালত একই হয়, অনেকগুলো কোর্ট আছে মনে করেন, অনেকগুলো সহকারী জজ আছে আদালত, সিনিয়র সহকারী জজ আছে, যুগ্ম জেলা জজ আছে, এদের সকলেরই আপিল আদালত কিন্তু জেলা জজ। যদি এরকম হয়, একটা কোর্টের অধীনে, একটা আদালতের অধীনে, একটা ডিস্ট্রিক্টের কথা বলতে চাচ্ছি, একটা ডিস্ট্রিক্টের যে কোর্টগুলো আছে, এইগুলো কোর্টের আপিল এখতিয়ার হচ্ছে, কে আপিল শুনবে? জেলা জজ। তাহলে এই কোর্ট থেকে, এক কোর্ট থেকে আরেক কোর্টে যদি মামলা ট্রান্সফার করতে চাই, তাহলে কিন্তু জেলা জজের নিকট আবেদন করলেই হবে। আর যদি আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় মামলা ট্রান্সফার করতে চাই, তাহলে দেখেন চট্টগ্রাম কোর্টগুলোর আপিল আদালত হচ্ছে চট্টগ্রাম জেলা জজ আদালত, জেলা জজ, আর ঢাকারগুলো ঢাকা জেলা জজ। তা দেখেন দুইটা কোর্টের মাঝে আপিল আদালত ভিন্ন ভিন্ন। যখন আপিল আদালতগুলো ভিন্ন ভিন্ন হবে, তখন এই আবেদনটা করতে হবে হাইকোর্ট ডিভিশনে। তাহলে আমরা দেখলাম আপিল আদালত একই হলে করব আমরা আপিল আদালতেই, আর আপিল আদালত ভিন্ন ভিন্ন হলে আবেদনটা করতে হবে হাইকোর্টে। তো এটুক মনে রাখলেই হবে, আপনাদের এটুক মনে রাখলেই চলবে মোটামুটি। এখান থেকে প্রশ্ন আসছিল। এরপর আমরা চলে যাব 26 নম্বর ধারা। 26 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, যে দেওয়ানি মোকদ্দমা কিভাবে করতে হয়, কিসের দ্বারা করতে হয়। দেওয়ানি মোকদ্দমা আর্জির মাধ্যমে করতে হয়, সেটা 26 নম্বর ধারাতে বলা আছে। দেওয়ানি মোকদ্দমা আর্জির মাধ্যমে করতে হয়, অথবা অন্যান্য পদ্ধতিতে করা যায়। তবে আমরা সাধারণভাবে যেটা জানব, দেওয়ানি মোকদ্দমা আর্জির মাধ্যমে করা যায়, 26 নম্বর ধারাতে বলা আছে। মামলা করার পর যে বিষয়টা হয়, সেটা অপর পক্ষকে সমন দিতে হয়, অপর পক্ষকে সমন দিতে হয়। তো 27 নম্বর ধারায় বলা আছে বিবাদীকে সমন দেওয়ার কথা, যে বিবাদীকে সমন দিতে হবে, 27 নম্বর ধারায় বলা আছে। 31 নম্বর ধারাতে বলা আছে সাক্ষীদেরকে সমন দিতে হবে। 31 নম্বর ধারাতে বলা আছে সাক্ষীদের সমনের কথা। আর 27 নম্বর ধারাতে বলা আছে বিবাদীকে সমন দেওয়ার কথা। এরপরে চলে যাই 29 নম্বর একটা ধারা আছে, সেটা হচ্ছে, যদিও এটি ইম্পর্টেন্ট না পড়লেও চলবে আপাতত। 30-এ চলে যাই। 30 নম্বর ধারাতে বলা আছে যে কোনো উদ্ঘাটন বা কোনো আদেশ যদি আদালত প্রদান করে, যে কোনো পক্ষকে দিতে পারে কোনো আদেশ, বা সমন দিতে পারে, কোনো ডকুমেন্ট নিয়ে আসতে বলতে পারে, বিভিন্ন ধরনের বিষয় আদালত যে কোনো সময় যে কোনো পক্ষকে দিতে পারে। এই আদেশটা যদি পালন না করে অপরপক্ষ বা অমান্য করে, তাহলে 30 ধারার আদেশের অমান্য করার কারণে 32 নম্বর ধারা অনুসারে পানিশমেন্ট আছে। 32 নম্বর ধারায় 4 ধরনের পানিশমেন্টের কথা বলা আছে। প্রথমত হচ্ছে তাকে গ্রেপ্তার করতে পারে,
দ্বিতীয়ত তার সম্পত্তি ক্রয় করতে পারে, বিক্রয় করে দিতে পারে। তৃতীয়ত তাকে 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে। চতুর্থ নাম্বার, তাকে জামানত দেওয়ার আদেশ প্রদান করতে পারে। জামানত প্রদান করতে ব্যর্থ হয়ে গেলে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। তাহলে 30 নাম্বার ধারাকে যদি আমরা অমান্য করি, তাহলে 32 নাম্বার ধারা অনুসারে 4 ধরনের আমরা পানিশমেন্ট ভোগ করব, এই কথাগুলো বলা আছে। অর্থাৎ 30-এর সাথে 32-এর একটা সম্পর্ক আছে। হ্যাঁ সুমন ভাই, আমরা 4 আদেশের সাথে 26 আদেশের সম্পর্ক আছে। এটা যখন আদেশ পড়ব তখন আমরা যাচ্ছি, মানে এখনই দুইটাকে টানতে চাচ্ছি না, আগে ধারাগুলো শেষ করি। ধারাগুলো যখন আমরা মনে করলাম পড়ে নিলাম, তখন এগুলো আমাদের পড়া হয়ে গেল, তখন আদেশের সাথে ধারাগুলো অ্যাড করে করে পড়ব ইনশাল্লাহ। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা ছিল যে 32 নম্বর ধারার 3 নম্বর পয়েন্টটা ছিল 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। ওকে, এরপরে চলে যায় 33 নাম্বার ধারাতে। আমরা চলে যাব 33 নাম্বার ধারাতে বলা আছে রায় এবং ডিক্রি, এই দুইটা বিষয়, রায় এবং ডিক্রি। তো বেসিক্যালি আমরা সবাই জানি রায় আগে না ডিক্রি আগে। অবশ্যই আমাদের জানতে হবে আগে হচ্ছে রায়, তারপরে হচ্ছে ডিক্রি। এই বিষয়টা বলা আছে যে চূড়ান্ত শুনানির পর আদালত রায় প্রদান করবে, রায় প্রদানের পরে আদালত ডিক্রি প্রদান করবে, এই বিষয়টা এখানে বলা আছে 33-এ। এরপর আমরা চলে যাব 34 নাম্বার ধারাতে। এই ধারাটা মনে রাখবো, এখানে ইন্টারেস্টের কথা বলা আছে। এখানে ইন্টারেস্টের কথা বলা আছে, সুদের কথা বলা আছে। কিসের সুদ? যে ডিক্রির টাকা পরিশোধ সংক্রান্ত বিষয়ের কিছু সুদের কথা বলা আছে। তো আমরা শুধুমাত্র এখানে ধারার শিরোনামটা মনে রাখবো যে 34 নাম্বার ধারাতে সুদের কথা বলা আছে, ইন্টারেস্টের কথা বলা আছে। আর সুদের হারের কথাটা বলা আছে 35 নাম্বার ধারাতে। 35 নাম্বার ধারাতে খরচের কথা বলা আছে। খরচের কথা বলা আছে। এই খরচটা কে বেয়ার করবে, এই সম্পর্কে বিধিবিধান আদালত নির্ধারণ করে দেবে। খরচগুলো কে বেয়ার করবে, এই সম্পর্কে বিধিবিধান আদালত নির্ধারণ করবে, এবং এই খরচটার উপর আদালত 6% পর্যন্ত সুদ ধার্য করতে পারে। তাহলে 35 নাম্বার ধারাটার বিধানটা হচ্ছে খরচ সংক্রান্ত। এই খরচের টাকাটার উপর 6% সুদ হতে পারে। তাহলে সুদের হারটা মনে রাখবো 35-এ আছে, আর সুদ সম্পর্কে যে বিধিবিধানগুলো সেগুলো 34-এ আছে। এবার 35-এ চলে যাই। দেখেন 35-এ পড়লাম, 35-এর এতে চলে যাই। 35-এর এতে যে দেখেন 35-এর এতে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে কেউ যদি বিবৃতিকর, হয়রানি, মিথ্যা মোকদ্দমা যদি দায়ের করে বা দাবি করে, সেক্ষেত্রে তাকে কিছু ক্ষতিপূরণের কথা বলা আছে। এখানে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ অপর পক্ষকে দেওয়ার কথা বলা আছে। অপর পক্ষকে 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে পারে। দেওয়ানি মামলার ক্ষেত্রে এটাই সর্বোচ্চ ক্ষতিপূরণ, 20,000 টাকা পর্যন্ত। এই ছিল মোটামুটি আমাদের 35-এ এ পর্যন্ত পড়লে চলবে। এরপর আমরা চলে যাব ডিক্রি জারি সংক্রান্ত কিছু বিধিবিধান আছে। ডিক্রি জারি সংক্রান্ত কিছু বিধিবিধান আছে। সেখানে দেখেন আমরা প্রথমত 38 নম্বর ধারাটির দিকে লক্ষ্য করি যে ডিক্রি জারি করতে পারে কোন কোন আদালত।
ডিক্রি জারি করতে পারে, এক্সিকিউশন করতে পারে কোন কোন আদালত? এক্সিকিউশন অফ ডিক্রি এটা কোন কোন আদালত করতে পারে এই বিষয়টা দেখেন। এখানে বলা আছে দুইটি আদালত এই এক্সিকিউশন অফ ডিক্রি করতে পারে। দুইটি আদালত এই কাজটা করতে পারে। প্রথমত, যে আদালত ডিক্রি প্রদান করেছেন, যে আদালত ডিক্রি দিয়েছেন, তিনি এটা ডিক্রি জারি করতে পারে। আর যে আদালতে ডিক্রি জারি করার জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অন্য একটা আদালতে ডিক্রি জারি করার জন্য ট্রান্সফার করানো হয়েছে, এই দুই আদালতেই ডিক্রি জারি করতে পারে। এটা 38-এ বলা আছে। 29 নম্বর ধারাটা খুব একটা ইম্পর্টেন্ট না। 39 নম্বর ধারাটা বলা আছে যে ডিক্রি জারি যে আপনি করবেন, ট্রান্সফার যে করবেন, কি কারণ, সেই কারণগুলো আলোচনা করা আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে 42 নম্বর ধারা। এটা একটি ইম্পর্টেন্ট ধারা। ডিক্রি জারির যে আমরা ট্রান্সফার করে দিলাম, এই ট্রান্সফারি কোর্টের যে কোর্টের কাছে ট্রান্সফার করে দিলাম, সেই ট্রান্সফার কোর্ট কি ধরনের ক্ষমতা ইউজ করবে ডিক্রি জারি করার ক্ষেত্রে, এই কথাটা বলা আছে। এখানে বলা আছে সমান অধিকার, অর্থাৎ সম অধিকার না, সম ক্ষমতা ইউজ করবে। যে আদালত ডিক্রি প্রদান করছে, তিনি যদি ডিক্রি জারি করত, যে ক্ষমতা তার ছিল, ঠিক একই ধরনের ক্ষমতা ইউজ করবে, এই কথাটা বলা আছে 42 নম্বর ধারা। 46 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট। সেখানে বলা আছে প্রিসেপ্টের কথা বলা আছে। প্রিসেপ্ট ইংলিশটা আমাদের জানতে হবে। প্রিসেপ্ট কত নম্বর ধারাতে আছে? 46 নম্বর ধারায়। এটার বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের বাংলা করা আছে। এটার আচ্ছা, ডিক্রি কার মাধ্যমে জারি করা যায়, এগুলোর অনেকগুলো প্রসেস আছে। আমরা আদেশ নাম্বার 21 পড়বো, তখন সব কিছু ডিটেল জানবো। হ্যাঁ সুমন ভাই, এখানে অনেকগুলো প্রসেস আছে। আমরা আদেশ নাম্বার 21 পড়বো, এখানে সব কিছু বিধিবিধান আছে, সেখানে আমরা জানবো ইনশাল্লাহ। তো দেখেন, আমি যেটা বলছিলাম 46 নাম্বার যে বিষয়টা, ধারাটা, এখানে হচ্ছে ডিক্রি জারির অনুরোধ। এখানে ডিক্রি জারির জন্য ট্রান্সফার করা হচ্ছে না, এক আদালত আরেক আদালতকে অনুরোধ করতেছে। এই অনুরোধ সংক্রান্ত যে বিধিবিধানগুলো আছে, সেগুলো আছে 46-এ। এখানে একটা দেখেন, এখানে আপনার একটা জিনিস, একটা পয়েন্টের কথা বলা আছে যে এই যে ডিক্রি জারি করার ক্ষেত্রে সম্পত্তি যে ক্রয় করবে, এই ক্রয়ের মেয়াদ আপনার 2 মাসের বেশি থাকবে না। ক্রয় 2 মাসের বেশি মেয়াদ থাকবে না। এখানে 2 মাস শব্দটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রিসেপ্ট সম্পর্কে 2020 সালে অ্যাডভোকেসি এক্সামে আসছিল যে প্রিসেপ্ট কোন আদালত ইস্যু করতে পারে। এটা আমরা জানি ডিক্রি প্রদানকারী আদালত ইস্যু করবে। আচ্ছা, এই ছিল আমাদের বিষয়। আরেকটা ধারা পড়ব, 48 নম্বর ধারা। দেখেন, এটা হচ্ছে লিমিটেশনের ধারা। ডিক্রি জারির লিমিটেশনের ক্ষেত্রে বলা আছে যে 12 বছরের একটা শব্দ আছে। আপনারা দেখেন, বইয়ের ভিতরে যান, 12 বছরের একটা বলা আছে। যদি ফ্রেশ আবেদন করতে পারবো আমরা 12 বছরের মধ্যে, ফ্রেশ আবেদন করতে পারবো 12 বছরের মধ্যে, পরে আর পারবো না। তাহলে আমরা দেখি ফ্রেশ আবেদন করতে পারবো 12 বছরের মধ্যে। এই শব্দটা মনে রাখবো, এটা মনে রাখলেই চলবে আমাদের। এরপরে চলে যাব 51 নম্বর ধারায়। 51 নম্বর যে ধারাটা আছে, এই ধারাটা ইম্পর্টেন্ট। এই ধারাটা বেসিক্যালি ডিক্রি জারি যে করব আমরা, যে আদালত করবে, এই আদালতটা কি কি ধরনের ক্ষমতা ইউজ করবে, পাওয়ার, অর্থাৎ ডিক্রি জারির পাওয়ারগুলো কি কি। এখানে বেসিক্যালি 5টা পাওয়ার আছে, বা 5 ভাবে ডিক্রিটা জারি করা যায়, সেটাও আমরা বলতে পারি। ডিক্রি জারি করা যায় 5 ভাবে। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি, ডিক্রি জারি করা যায় 5 ভাবে। আপনারা দেখেন, প্রথম যেটা আছে যে সম্পত্তি অর্পণের মাধ্যমে, সম্পত্তিটা
ডেলিভার করে দিয়ে আমরা ডিক্রি জারিটা করতে পারি। প্রকৃতপক্ষে যিনি মালিক তাকে দিয়ে দিতে হবে, অর্পণ করতে। এভাবে আরেকভাবে হয় সম্পত্তি ক্রয় করে এবং সেটা বিক্রয় করে। সম্পত্তি ক্রয় করে নেওয়ার পর এবং সেটা বিক্রয় করেও ডিক্রি জারি করা যায়। আবার অনেক সময় ক্রয় ছাড়াও করা যায়, সরাসরি বিক্রি করে দেওয়া যায়। 3 নম্বর হচ্ছে গ্রেপ্তার এবং কারাগারে আটক রেখে ডিক্রি জারি করা যায়। গ্রেপ্তার এবং কারাগারে আটক রেখেও গ্রেপ্তার ও কারাগারে আটক রেখেও ডিক্রি জারি করা যায়। 4 নম্বর দেখেন রিসিভার নিয়োগ করেও ডিক্রি জারি করা যায়। আর 5 নম্বরটা হচ্ছে অন্য কোনো পন্থা যেটা আদালত ভালো মনে করবে সেভাবে আপনার ডিক্রি জারি করা যায়। তো 51 নম্বর ধারাটা মনে রাখবো, ডিক্রি জারি করা যায় 5 ভাবে, বা ডিক্রি জারি আদালতের ক্ষমতা 5 ভাবে, সেটাও বলতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট ছিল। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে 54 নম্বর ধারা। এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট। এটা 2017 সালে আসছে। এই প্রশ্নটা 2017 সালে আসছে, আমার মনে হয় এবছরও আসতে পারে। সেটা হচ্ছে আপনার পার্টিশন, বাটোয়ারা, বন্টন, এই সংক্রান্ত ধারাটা, সেটা হচ্ছে 54 নম্বর ধারা। এখানে শুধুমাত্র শিরোনামটা পড়লে হবে। এ বিষয়ে আমরা আদেশ নম্বর 21 সে বিস্তারিত পড়ব পরবর্তীতে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 56 নম্বর ধারাতে। 56 নম্বর ধারাতে একটি বিষয় আলোচনা করা আছে যে কোনো মহিলাকে আটক করা যাবে না। ডিক্রি জারির করার ক্ষেত্রে মহিলাকে আটক করা যাবে না, তবে ওই ডিক্রি জারিটা যদি হয় অর্থ রিলেটেড ডিক্রি জারির মামলার ক্ষেত্রে কোনো মহিলাকে আটক করা যাবে না। 56তে বলা আছে। 58 জিনিসটা ইম্পর্টেন্ট, যে কাউকে যদি আটক করা হয় সে আটকটা কত দিনের জন্য, কত টাকার জন্য, কত দিন, এই বিষয়টা আলোচনা করা আছে। কত টাকার জন্য, কত দিন। দেখেন 50 টাকার বেশি যদি হয় তাহলে 6 মাস পর্যন্ত, 6 মাসের বেশি রাখা যাবে না। আর ভুল বলছি 50 টাকার বেশি হলে 6 মাস পর্যন্ত। আর 50 টাকার কম হয় তাহলে 6 সপ্তাহ। 50 টাকা যদি হয় বা 50 টাকার বেশি হলে, মোর দেন হলে আপনার 6 মাস, আর 50 টাকার কম হলে সেক্ষেত্রে হচ্ছে 6 সপ্তাহ। এটা মনে রাখবো। 59 নাম্বারটা মনে রাখবো, অসুস্থতার কারণে আদালত যে কোনো সময় মুক্তি দিতে পারে। আর 60 নাম্বার ধারাটা দেখেন, 60 নাম্বার ধারাটা বলা আছে কোন কোন জিনিসগুলো ক্রয় করা যায় আর কোন কোন জিনিসগুলো ক্রয় করা যাবে না, এই বিষয়ে আলোচনা করা আছে। যে অনেকগুলো বিষয় ক্রয় করা যায় না সেই বিষয়গুলো আমরা দেখবো, আর বাকি যেগুলো হচ্ছে সব কিছু ক্রয় করা যায়। আপনার দালান কোঠা, নগদ টাকা, তারপরে অন্যান্য সব কিছুই ক্রয় করা যায়। মোর দেন 50 হলে 6 আর বিল হলে 6, একটা মান্থ আর একটা উইক। ধন্যবাদ। এরপরে আপনারা সরাসরি পড়বেন হচ্ছে 65 নম্বর ধারা, যে ক্রয় সত্ত্ব রিলেটেড পারচেজ টাইটেল, এই শিরোনামটা মনে রাখবেন। আর 74 ধারাটা ইম্পর্টেন্ট। যদি কেউ ডিক্রি জারির ক্ষেত্রে বাধা প্রদান করে, সেক্ষেত্রে যে বাধা প্রদান করবে তাকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 1 মাস, তাকে কয়দিন পর্যন্ত? 30 দিন। বই লেখা আছে 30 দিন, 30 দিনই মনে রাখবেন। 30 দিন পর্যন্ত তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যেতে পারে। এই সংক্রান্ত বিধিবিধান আপনাদের 21 কিছু আছে। তো যাই হোক, আমরা যে জিনিসগুলো পড়লাম আজকে 16 থেকে শুরু করে 74 পর্যন্ত ধারা, আপনারা এই ধারাগুলো একটু দেখিয়েন বাসায় আর একটু খাতায় লেখে, আর সেই খাতার লেখাগুলো আমাকে একটু সেন্ড করিয়েন। সেন্ড করার উদ্দেশ্য একটাই, যে আপনারা পড়তেছেন, আর অন্য কোনো উদ্দেশ্য না। আর না পড়লে তো কখনোই সেন্ড করার সুযোগ থাকে না। সো সেন্ড করবেন আশা করি। ও আচ্ছা, লোড খুব বেশি হয়নি ইলিয়াস ভাই, অনেক কম ধারা পড়াইছি। এছাড়াও তো আমি আরও ভিতরে অনেক কিছু বাদ দিয়ে আসছি। হ্যাঁ, শর্ট করে পড়তেছি, তো সমস্যা নেই। আপনারা এগুলো পড়তে থাকেন আর একটু লেখালেখি করে পড়েন।
আর আমরা খুব দ্রুত শেষ করে দিতে চাচ্ছি। শেষ করে দিয়ে আমরা মডেল টেস্ট সম্পর্কে অর্থাৎ কিছু এমসিকিউ রিলেটেড আলোচনা করব। কিছু ভালো রাইটারের বই থেকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব, মানে অ্যানালাইসিস করব যে কোনটা কোনভাবে আছে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা দেখি এই মাসের 25 তারিখের মধ্যে আমরা সিলেবাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আজকে যে বিষয়গুলো পড়লাম 16 থেকে শুরু করে 74 পর্যন্ত যে ধারাগুলো পড়ছি, সেই ধারাগুলো আপনারা আজকে কালকে অবশ্যই যারা পড়বেন, মানে সবাইকে পড়তে হবে, যারা বার কাউন্সিল এক্সাম দিবেন সবাইকে পড়তে হবে। তো আপনারা এগুলো লেখে একটু পড়িয়েন, লেখে পড়ে নিয়ে ওই পড়াটা আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দিন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।